হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা এনভায়রনমেন্ট ইকোলজি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ, বেসিক টার্মিনোলজি, এনভায়রনমেন্ট ইকোলজি থেকে যে সমস্ত টার্মিনোলজিগুলো থাকে সেগুলো সম্পর্কে জানবো। এবার বলে রাখি, এনভায়রনমেন্ট ইকোলজি সরাসরি সিলেবাসে উল্লেখ আছে ডাব্লিউবিসিএস মেন্সের ক্ষেত্রে, কিন্তু প্রিলিমসে এনভায়রনমেন্ট ইকোলজি পুরোপুরি বিভিন্ন সাবজেক্টের মধ্যে কিন্তু চলে আসে। যেমন জিওগ্রাফির মধ্যে তো আসছেই, ন্যাশনাল পার্ক থেকে শুরু করে এনভায়রনমেন্ট ইকোলজির পুরোটাই এনভায়রনমেন্টাল জিওগ্রাফির মধ্যে একটা আলাদা পোর্শন। আর বায়োলজির ক্ষেত্রেও কিন্তু এনভায়রনমেন্ট ইকোলজির রয়েছে। তো এনভায়রনমেন্ট ইকোলজি সমস্ত এক্সামের ক্ষেত্রে, প্রিলিমস হোক মেন্স হোক, সমস্ত এক্সামের ক্ষেত্রে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। তো সেটা আমরা আজকে বিভিন্ন যে টার্মসগুলো হয় খুব গুরুত্বপূর্ণ, আবারও বলছি, প্রত্যেকটা টার্মস এনভায়রনমেন্ট ইকোলজি থেকে যেটা আমরা যদি না জেনে থাকি এখানে কিন্তু গেস করাটা খুব টাফ। তো এনভায়রনমেন্ট ইকোলজি থেকে সরাসরি বিভিন্ন যে টার্মসগুলো আসে সেগুলো আমাদের জানতে হবে। তো প্রথম থেকে শুরু করব, একদম প্রথমে যেটা রয়েছে অ্যাবায়োটিক কম্পোনেন্ট। তো এখানে কিছুটা আমরা অনুমান করতে পারি যে বায়োটিক নয় যেগুলো, জীবনের সাথে সম্পর্কিত নয় যেগুলো, যেগুলো জড় বস্তু, সেগুলোকে বলা হচ্ছে অ্যাবায়োটিক কম্পোনেন্ট। সেগুলো কি? পরিবেশের মধ্যে যেগুলো অ্যাবায়োটিক কম্পোনেন্ট, সয়েল, ওয়াটার, এয়ার, সানলাইট, এগুলো, সূর্য, জল, সমস্ত কিছু, জীবন বাদ দিয়ে আমাদের পরিবেশের আশপাশে যা কিছু পাওয়া যায় সেগুলোই হচ্ছে অ্যাবায়োটিক কম্পোনেন্ট। তারপরে রয়েছে অ্যামেনসালিজম, খুব গুরুত্বপূর্ণ টার্মস। অ্যামেনসালিজমটা কি? ইন্টারাকশন বিটুইন টু স্পিসিস, ইন্টারাকশন বিটুইন টু স্পিসিস হোয়ার ওয়ান ইজ হার্মড, আদার রিমেন আনএফেক্টেড। দুটো জীবের মধ্যে, দুটো আলাদা আলাদা প্রজাতির জীবের মধ্যে বিভিন্ন ধরনের রিলেশন থাকে, কমেনসালিজম, অ্যামেনসালিজম, এরকম নানা রকম টার্মস থাকে। তো অ্যামেনসালিজম বিষয়টা কি? দুটো জীব, দুটো স্পিসিস, দুটো আলাদা প্রজাতি, তার মধ্যে একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে আর একটা আনএফেক্টেড থাকছে, লাভবানও হচ্ছে না, ক্ষতিগ্রস্ত হচ্ছে না, এইটাকে অ্যামেনসালিজম বলা হয়। এই রিলেশনটাকে অ্যামেনসালিজম বলা হয়। পেনিসিলিন আর ব্যাকটেরিয়া, এটা অ্যামেনসালিজমের উদাহরণ। আরেকটা উদাহরণ দিয়ে আমরা খুব সহজ উদাহরণ দিয়ে বুঝতে পারি, যে সমস্ত বড় বড় গাছগুলো থাকে, বড় গাছের নিচে ছায়াতে যেসব ছোট ছোট গাছ বড় হয়, বড় গাছের নিচে থাকলে সেখানে কিন্তু ছায়া পড়বে, সেখানে সূর্যালোক পাবে না তারা। তো এটা কিন্তু একটা অ্যামেনসালিজমের উদাহরণ, যেখানে দেখা যাচ্ছে একজন ক্ষতিগ্রস্ত হচ্ছে, বড় গাছটা কিন্তু কোনো রকম এফেক্ট পড়ছে না তার, ছোট গাছের থেকে কোনো রকম এফেক্ট তার কাছে পড়ছে না। এটা হচ্ছে অ্যামেনসালিজম। অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ার আমরা সকলেই জানি, physical mixture of atmospheric gases, water vapor, suspended with the particles, which is surrounding the earth from all the sides, bounded the safety by the gravity of earth. আমাদের বায়ুমণ্ডলের কথা বলা হচ্ছে, যেখানে নানা রকম গ্যাস থাকছে, বায়ুমণ্ডলের মধ্যে ওয়াটার ভেপার থাকে, জলীয় বাষ্প, সাসপেন্ডেড পার্টিকেল, বিভিন্ন রকম ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কণা, সেটা ধূলিকণা থেকে শুরু করে নানা রকম মেটাল কণা, ধোঁয়ার বিভিন্ন রকম কণা, নানা রকম কণা থাকে। তো সেটাকে অ্যাটমসফিয়ারের মধ্যে সব কিছু কিন্তু এগুলো পড়ছে। এরপরে গুরুত্বপূর্ণ একটা টার্মস রয়েছে, সেটা হচ্ছে অটোট্রপস। অটোট্রপস কিছুটা আমরা অনুমান করতে পারি। অটো অর্থাৎ নিজে নিজে যেটা হচ্ছে, স্বাভাবিকভাবে যেটা হচ্ছে, নিজস্ব পদ্ধতিতে যেটা হচ্ছে। অর্গানিজম হুইচ প্রডিউস দেয়ার ওন ফুড ফ্রম ইনঅর্গানিক সাবস্ট্যান্সেস লাইক CO2 অ্যান্ড ওয়াটার আর কল্ড অটোট্রপস। অর্থাৎ আমরা যেটাকে বলছি স্বভোজী, বাংলাতে আমরা যেটা বলছি স্বভোজী, যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে তাদেরকে বলা হচ্ছে অটোট্রপস। এবং এরা প্রাইমারি প্রডিউসার, অবশ্যই যারা নিজেরা খাদ্য তৈরি করতে পারছে তারা পরিবেশে, তারা প্রাইমারি প্রডিউসারের মধ্যে তারা পড়ছে। নেক্সট ইম্পর্টেন্ট টার্ম অটিকোলজি। অটিকোলজি এটা একটা স্টাডি বিষয়ক। এনভায়রনমেন্টে যে বিভিন্ন রকম স্টাডি হয়, বিভিন্ন রকম নানান ধরনের স্টাডি হয়, এনভায়রনমেন্টের মধ্যে অনেক ব্রাঞ্চ আছে, তার মধ্যে একটা ব্রাঞ্চ হচ্ছে অটিকোলজি।
particular individual or species with respect to the environment is regarded to as ot ecology. তো এখানে কোনো একটা প্রজাতির বিষয়ে জানা যাচ্ছে, কোনো একটা নির্দিষ্ট প্রজাতি বা কোনো একটা ইন্ডিভিজুয়ালের বিষয়ে, ওই প্রজাতির অন্তর্গত কোনো একটা জীবের সম্পর্কেও জানা হতে পারে, এবং তার সাথে যে এনভায়রনমেন্টের রিলেশন সেটা আমরা এখানে জানতে পারছি অট ইকোলজির মধ্যে। অট ইকোলজির মধ্যে পার্টিকুলার কোনো একটা স্পিসিস, পার্টিকুলার কোনো একটা প্রজাতি নিয়ে আমরা এখানে জানছি, এবং তার সাথে সেই প্রজাতিটার সাথে পরিবেশের যে সম্পর্ক সেটাকে বলা হচ্ছে অট ইকোলজি। কোনো একটা উদ্ভিদ প্রজাতি হতে পারে, প্রাণী প্রজাতি হতে পারে, ধরা যাক ওই প্রাইমারি প্রডিউসারদের বিষয়ে এখানে আমরা একটা পার্টিকুলার এনভায়রনমেন্টের প্রাইমারি প্রডিউসার সম্পর্কে আমরা স্টাডি করছি। সেই যেমন ধরা যাক পুকুরের বাস্তুতন্ত্র, সেই জায়গাটা আমরা যে প্রাইমারি প্রডিউসার যারা রয়েছে সেই জায়গাটা আমরা স্টাডি করছি, তো সেটাকে আমরা একটা অট ইকোলজি স্টাডি বলবো। নেক্সট, বেনথিক অ্যানিমাল। আলফাবেটিক্যালি পরপর টার্মসগুলো রয়েছে। বেনথিক অ্যানিমাল, এটা কি হয়, যারা একেবারে জলাশয়ের নিচের দিকে বসবাস করে, জলাশয়ের যে বাস্তুতন্ত্র সেখানে যারা একেবারে নিচের দিকে বসবাস করছে তাদেরকে বলা হচ্ছে বেনথিক অ্যানিমাল, বেনথিক। নেক্সট, বায়ো অ্যাকুমুলেশন, খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম, দূষণের সাথে একটু রিলেট রয়েছে, বিষয় রয়েছে দূষণের সাথে, সেজন্য আরো বেশি গুরুত্বপূর্ণ। বায়ো অ্যাকুমুলেশন, অ্যাকুমুলেশন মানে কি, এক জায়গায় জড়ো হওয়া, সংঘবদ্ধ হওয়া, অ্যাকুমুলেশন। এখানে কি বলা হচ্ছে, প্রসেস অফ ইনক্রিজ ইন দ্য কন্ট্রাকশন অফ টক্সিক এলিমেন্ট উইদিন দ্য বডি অফ এ পার্টিকুলার অর্গানিজম। কোনো একটা নির্দিষ্ট প্রাণীর মধ্যে বা যে কোনো প্রাণীর মধ্যে যতটা দূষক পদার্থ জমা হয় সেটা হচ্ছে বায়ো অ্যাকুমুলেশন। It refers to how an element made an entry into the food chain. একটা দূষক পদার্থ খাদ্য শৃঙ্খলের মধ্যে ঢুকে যাচ্ছে। And in general, the construction of such pollutants become higher in the body of the organism compared to the external environment like air, water, etc. Bioaccumulation is known as bioamplification. In this, the contraction of the toxicants increase in the successive trophic level. It is due to the reason that toxic element cannot be absorbed, and simultaneously they get transferred to the successive higher trophic level, resulting in more concentration of toxicants at the higher trophic level. Bioaccumulation, একবার এটা খাদ্য শৃঙ্খলে যখন প্রবেশ করছে সেটা কিন্তু পরিবেশে যাচ্ছে না, আর একটা খাদ্য শৃঙ্খল থেকে আরেকটা খাদ্য শৃঙ্খলে সেটা কিন্তু পরিবাহিত হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ বিষয়, এই জিনিসটা হয় আমরা সব থেকে বেশি যেটা দেখতে পাই মিনামাটা। মিনামাটা দূষণ সম্পর্কে কারো জানা আছে? মিনামাটা কিসের দূষণের কথা বলা হয় মিনামাটা? হ্যাঁ, পারদের জন্য, এটা জাপানে প্রথম এক্স্যাক্টলি দেখা গিয়েছিল। হ্যাঁ, তো কেন হয়েছিল এটা? এটা কিন্তু এই বাঘ, কারণ হ্যাঁ হ্যাঁ বলুন। কারণটা জানি না। আচ্ছা, তো এটা হচ্ছে ওই পারদ, বিভিন্ন যে ইন্ডাস্ট্রি রয়েছে ইন্ডাস্ট্রি থেকে কিন্তু এটা নির্গত হয়। তো নির্গত হওয়ার পরে জাপান তো পুরো দ্বীপ অঞ্চল, দ্বীপ রাষ্ট্র, তো ওদের ওই সমুদ্রের আশপাশেই কারখানাগুলো থাকে। তো নির্গত হওয়ার পরে সেটা কিন্তু ওই জলের সাথে, সমুদ্রের জলের সাথে মিশে যায়, এবং সমুদ্রের জলের সাথে মিশে যাওয়ার পরে সেখানে মাছের শরীরের মধ্যেও কিন্তু সেটা প্রবেশ করে যায়, এবং প্রচুর সামুদ্রিক মাছ জাপানিরা খেয়ে থাকে, বাণিজ্যও করে থাকে, খাদ্য হিসেবে গ্রহণ করে। তো ওইখান থেকে ওদের কিন্তু ওই দূষণটা ছড়িয়েছে। তো এই বায়োঅ্যাকুমুলেশনের একটা উদাহরণ আমরা এরকমভাবে দিতে পারি, এই যে পারদটা ঢুকলো শরীরে, এটা কিন্তু আর বেরোচ্ছে না, শরীরে দূষণ ঘটাচ্ছে, এবং এখানে তো খাদ্য শৃঙ্খল এখানে শেষ হয়ে যাচ্ছে, মানুষে এসে শেষ হয়ে যাচ্ছে, মানুষকে আর কেউ খাচ্ছে না ডাইরেক্ট। তো এরকম জিনিসটা হয় বায়োঅ্যাকুমুলেশনের ক্ষেত্রে। এরকম কোনো একটা প্রজাতি, তার মধ্যে দূষণ পদার্থটা ঢুকলো, যে কোনো প্রজাতি, সেটাকে অন্য একটা প্রাণী পরের ট্রপিক লেভেলে, পরের পুষ্টি স্তরে যারা আছে সে ভক্ষণ করলো, সে খেলো, তার থেকে তার যে সর্বোচ্চ পর্যায়ের যে খাদক রয়েছে সে আবার তাকে খেলো। তো এই খাদ্য শৃঙ্খলের মধ্যে পুরো এই দূষক পদার্থটা আটকে যাচ্ছে। এই বিষয়টা হচ্ছে বায়ো
অ্যাকুমুলেশন, এই যে সঞ্চয় হচ্ছে, কারণ যখন বর্জ্য পদার্থ ত্যাগ করছে এই সব প্রাণীরা, এদের থেকে কিন্তু সেটা পরিবেশে ফিরে যাচ্ছে না বা বেরিয়ে যাচ্ছে না, এটা শরীরের মধ্যে একবার ঢুকে গেল, ব্যাস শরীরের মধ্যে থেকে যাবে। তো এটাই হচ্ছে বায়ো অ্যাকুমুলেশন, খুব গুরুত্বপূর্ণ একটা টার্মস এনভায়রনমেন্টের, আমাদের দূষণের ক্ষেত্রে, যেহেতু দূষণ থেকে প্রচুর প্রশ্ন হয় নানান জায়গাতে, তো এটা থেকে জিজ্ঞাসা করা হবে। তো বায়ো অ্যাকুমুলেশন মনে রাখতে হবে। অ্যাকুমুলেশন মানেই হচ্ছে সঞ্চয়, এবং বায়োটিক কম্পোনেন্টে জীবিত প্রাণীর মধ্যে যেহেতু সঞ্চয় হচ্ছে দূষণ পদার্থ, এই জন্য এটাকে বায়ো অ্যাকুমুলেশন বলা হচ্ছে। নেক্সট, বায়ো ডাইভার্সিটি, এটা খুব কমন একটা টার্ম, আমরা সবাই জানি। টোটাল অফ অল প্ল্যান্ট, অ্যানিমেল অ্যান্ড মাইক্রো অর্গানিজম represent the biodiversity of an ecosystem, represented in terms of interspecies and intraspecies variant of biotic component of an ecosystem. কোনো একটা বাস্তুতন্ত্রের মধ্যে, কোনো একটা নির্দিষ্ট বাস্তুতন্ত্রের মধ্যে নানান ধরনের যে বৈচিত্র্য, নানান ধরনের প্রাণী, নানান ধরনের মাইক্রো অর্গানিজম, নানান ধরনের প্ল্যান্ট, এই যে বৈচিত্র্য, এটাকে বলা হচ্ছে ডাইভার্সিটি, বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি, প্রাণী বৈচিত্র্য, জীব বৈচিত্র্য, প্রাণী বৈচিত্র্য বলে ভুল হবে, জীবের মধ্যে প্রাণী উদ্ভিদ দুটোই আসছে, তো জীব বৈচিত্র্য এটা কমন একটা টার্মস। এরপর বায়ো জিও কেমিক্যাল সাইকেল। স্যার এখানে ওই ইন্টার স্পিসিস আর ইন্ট্রা স্পিসিসটা একটু যদি বলেন। আচ্ছা, ওটা ইন্টার স্পিসিস, হ্যাঁ বলছি। ইন্টার স্পিসিস মানে স্পিসিসের মধ্যেই, আর ইন্ট্রা যখনই হচ্ছে তখন দুটো আলাদা আলাদা স্পিসিসের মধ্যে যখন হচ্ছে সেটাকে ইন্ট্রা বলা হচ্ছে, ঠিক আছে। ইন্টার মানেই হচ্ছে একটা স্পিসিসের মধ্যেই, একটা স্পিসিস এর মধ্যেই যখন নানান ধরনের প্রাণী দেখতে পাওয়া যাচ্ছে তখন সেটা একটা রয়েছে, সেটাকেও অবশ্যই বৈচিত্র্য বলা হবে। যেমন ধরা যাক কাজিরাঙা ন্যাশনাল পার্ক আমরা যদি ধরি, গন্ডার দেখা যাবে, একশৃঙ্গ গন্ডার সেখানে রয়েছে। আবার তার মধ্যে যে সংখ্যাটা রয়েছে, সেই একশৃঙ্গ গন্ডার অনেক অনেক রয়েছে সংখ্যা, তো সেটা ইন্টার স্পিসিস হলো। আর ইন্ট্রা স্পিসিস যখন হবে তখন হচ্ছে আলাদা আলাদা স্পিসিস রয়েছে, নানান রকম একটা বৈচিত্র্য, একশৃঙ্গ গন্ডার দেখা যাচ্ছে, আবার সেখানে হরিণ দেখা যাচ্ছে, আবার সেখানে বাঘ দেখা যাচ্ছে, আবার সেখানে আরও অন্য যে জীবজন্তু দেখা যায় সেটা অন্যরকম, নানা রকম প্ল্যান্ট দেখা যাচ্ছে। তো এই যে ডাইভার্সিটি, এটা হচ্ছে ইন্ট্রা স্পিসিস ডাইভার্সিটি। আর ইন্টার স্পিসিস মানে একটা স্পিসিসের মধ্যেই যে আলাদা আলাদা দেখতে পাওয়া যাচ্ছে সেটা। আচ্ছা, এরপর বায়ো জিও কেমিক্যাল সাইকেল। সমস্ত যে পরিবেশের উপাদানগুলো রয়েছে খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে, সর্বোচ্চ পর্যায়ের খাদক পর্যন্ত পৌঁছায়, সর্বোচ্চ পর্যায়ের খাদক মারা গেল, তারপরে তার দেহাবশেষটা মাটিতে পড়ল, তারপরে বিভিন্ন মাইক্রো অর্গানিজম যারা রয়েছে তারা সেটাকে পরিবেশে ফিরিয়ে দেয়, তারা সেটাকে মাটিতে ফিরিয়ে দেয়। আবার ওই মাটি থেকে উদ্ভিদ গ্রহণ করলো, উদ্ভিদ থেকে প্রথম স্তরে যে খাদক, সেই উদ্ভিদ গ্রহণ করলো খাদ্য হিসেবে উদ্ভিদকে, তার মধ্যে গেল, দ্বিতীয় স্তরে খাদকে গেল, এইভাবে সাইক্লিক অর্ডারে এইসব কম্পোনেন্টগুলো চলতে থাকে। এটাকে বলা হচ্ছে বায়োজিও কেমিক্যাল সাইকেল। বিভিন্ন কেমিক্যাল কম্পাউন্ড রয়েছে, বায়োলজিক্যাল বিভিন্ন কম্পাউন্ড রয়েছে, সেইগুলো চক্রাকারে আবর্তিত হচ্ছে। সার্কুলার পাথওয়ে ফ্রম হুইচ এসেন্সিয়াল এলিমেন্ট লাইক নাইট্রোজেন, কার্বন এটসেট্রা সার্কুলেটেড ফ্রম অর্গানিজম টু দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড ভাইস ভার্সা, অল কল্ড বায়োজিও কেমিক্যাল সাইকেল। ওকে, আমরা যদি নাইট্রোজেনটা ধরি, নাইট্রোজেন, উদ্ভিদ নাইট্রোজেনটা সরাসরি গ্রহণ করছে না, নাইট্রেটে পরিণত হচ্ছে, মাটিতে যাওয়ার পর নাইট্রেটে পরিণত করছে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, তারপর সেটা উদ্ভিদ নিচ্ছে, উদ্ভিদ নেয়ার পর সেটা বিভিন্ন প্রাণীর মধ্যে দিয়ে আবর্তিত হচ্ছে, তারপরে সে মারা যাচ্ছে, মাইক্রো অর্গানিজম আসছে। এবার এই যে চক্রাকারে আবর্তিত হচ্ছে, বা আমরা যদি ফসফরাস ধরি, ফসফরাসটাও এরকমভাবে শরীরে প্রবেশ করে, শরীরে প্রবেশ করার পর সেটা পরবর্তী খাদক এভাবে যাচ্ছে। তারপরে যখন সে মারা গেল তখন যে সমস্ত ক্ষুদ্র অণুজীব রয়েছে, বিভিন্ন ব্যাকটেরিয়া, তারা ওই অণুজীব থেকে, যেটাকে আমরা পচন বলে থাকি, পচন মানেই কিন্তু ওই ব্যাকটেরিয়ারা কাজ করছে, তারা তাদের খাদ্যটা ওখান থেকে সংগ্রহ করলো, বাকিটা পরিবেশে ফিরিয়ে দিল, মাটিতে ফিরিয়ে দিল। মাটি থেকে কিন্তু আবার নানান উদ্ভিদ তাদের খাদ্যের মধ্যে সেটাকে সঞ্চয় করছে, আবার সেটা সার্কুলার পাথে একটা ঘুরছে। এটাই হচ্ছে বায়োজিও কেমিক্যাল সাইকেল। এর মধ্যে এই নাইট্রোজেন সাইকেল, কার্বন সাইকেল যেমন পড়ে,
তেমন ফসফরাস সাইকেল, সমস্ত এই যে ক্ষুদ্রাকার যে সমস্ত নিউট্রিয়েন্টগুলো রয়েছে, বিভিন্ন এলিমেন্ট যেগুলো রয়েছে, সেগুলো সব এরকম চক্রাকারে আবর্তিত হয়, এর নাম হচ্ছে বায়োজিওকেমিক্যাল সাইকেল। এবার হচ্ছে বায়োম। বায়োমটা কি? বায়োম হচ্ছে একটা বিস্তৃত অংশ। সরাসরি যদি বলতে হয় তাহলে বলতে হবে একটা পার্টিকুলার জলবায়ু অঞ্চল, সেখানে যে জীবের একটা একত্রিত একটা নির্দিষ্ট পার্টিকুলার বৈশিষ্ট্য তৈরি হয়, সেইটাই টোটাল এরিয়াটাকে বলা হচ্ছে বায়োম। আমরা যদি উদাহরণ দিয়ে বলি তাহলে বলতে হবে যে সারা পৃথিবীতে আমরা যদি দেখি একেবারে নিরক্ষীয় অঞ্চলে, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে যে ধরনের জীব দেখতে পাওয়া যাচ্ছে পুরো এরিয়াটাতে, সেটাকে বলা হচ্ছে নিরক্ষীয় বায়োম, বা আমরা ট্রপিক্যাল বায়োম বলতে পারি। আবার যখন গ্রাসল্যান্ডে যে ইকোসিস্টেমটা তৈরি হচ্ছে, অর্থাৎ যেখানে বৃষ্টিপাতের পরিমাণটা অল্প, সেই যে জলবায়ু অঞ্চল, কিছুটা শুষ্ক জলবায়ু অঞ্চল, সেখানে গ্রাসল্যান্ড তৈরি হচ্ছে। তো এরকম পার্টিকুলার একটা জলবায়ু অঞ্চলে এবং একটা বিস্তৃত অঞ্চলে যখন নানা রকম জীব এবং প্রাণী উদ্ভিদ যখন একত্রিত হচ্ছে, একটা আলাদা রকম বৈশিষ্ট্য তাদের মধ্যে দেখা যাচ্ছে, সেই যে গোটা এরিয়াটাকে, সেটাকে বলা হচ্ছে বায়োম। Natural forests and grassland which are connected with climatic regimes or with the distribution of sunshine, temperature and rainfall are known as biome. তো পুরোপুরি এখানে সরাসরি বলা আছে যেটা, যে একটা জলবায়ু অঞ্চল, পার্টিকুলার একটা জলবায়ু অঞ্চলে যে জীব বৈচিত্র্য দেখতে পাওয়া যাচ্ছে, সেই পুরো অঞ্চলটাকে একটা আলাদা বায়োম হিসেবে আমরা দেখছি। ঠিক আছে, উদাহরণটা দেখলে বোঝা যাবে, নিরক্ষীয় বায়োম। তারপরে আরো আরো অনেক বায়োম রয়েছে, তৈগা অঞ্চলে বায়োম, তুন্দ্রা অঞ্চলের বায়োম। যতগুলো ক্লাইমেটিক রিজিয়ন আমরা পাবো, সবকটাই আলাদা আলাদা একটা বায়োম তৈরি করে। এরপর বায়োমাস। মাস ভর, জীবের যে ভর সেটা, অর্থাৎ কি বলা হচ্ছে এখানে, অ্যামাউন্ট অফ লিভিং ম্যাটার প্রেজেন্ট ইন অ্যান অর্গানিজম at a given point of time is known as biomass of that organism. একটা প্রাণের মধ্যে জীব হতে পারে যে কোনো, তার মধ্যে যতটা লিভিং ম্যাটার রয়েছে, তার মধ্যে যতটা মাস রয়েছে, সেটাই হচ্ছে বায়োমাস। তার যে ওজন, সেটাকেই বলা হচ্ছে একটা নির্দিষ্ট সময়, সেটাকেই বলা হচ্ছে ওই নির্দিষ্ট প্রজাতির সেটা বায়োমাস, বা ওই নির্দিষ্ট যে প্রাণীটা রয়েছে বা উদ্ভিদটা রয়েছে তার বায়োমাস সেটাই। এরপর হচ্ছে বায়োস্ফিয়ার। বায়োস্ফিয়ার যতটা অঞ্চলে প্রাণের অস্তিত্ব দেখতে পাওয়া যায়, সেই জায়গাটাই হচ্ছে বায়োস্ফিয়ার। বায়ো থেকেই এটা বোঝা সম্ভব। আমরা বলি অ্যাটমসফিয়ার, লিথোস্ফিয়ার। এই যে স্ফিয়ার, স্ফিয়ার মানে হচ্ছে কোনো একটা স্পেসিফিক স্পেসকে বোঝাচ্ছে, একটা নির্দিষ্ট জায়গাকে বোঝাচ্ছে। বায়োস্ফিয়ার মানে হচ্ছে যেখানে জীবের উপস্থিতি রয়েছে, সেটাকে আমরা বায়োস্ফিয়ার বলবো। Greatest ecosystem on the surface of the earth and its presence indicate a continuous interaction and interdependence between all three species: earth, atmosphere, hydrosphere and lithosphere. তো কোনো একটা পৃথিবীর এই যে অ্যাটমসফিয়ার রয়েছে, হাইড্রোস্ফিয়ার মানে হচ্ছে জল যেখানে পাওয়া যাচ্ছে, আর লিথোস্ফিয়ার মানে হচ্ছে শিলামণ্ডল। তো এই পুরো অংশে যেখানে যেখানে জীবের অস্তিত্ব পাওয়া যাচ্ছে, সেটাই বলা হচ্ছে বায়োস্ফিয়ার। ঠিক আছে, আচ্ছা, এরপর বায়োটিক কম্পোনেন্ট। আমরা অ্যাবায়োটিক কম্পোনেন্ট দেখেছি, অ্যাবায়োটিকের মধ্যে যেগুলো জড় পদার্থ সেগুলো, আর বায়োটিকের মধ্যে হচ্ছে যেগুলো জীবজাত, যার মধ্যে প্রাণ আছে, সেগুলোই হচ্ছে বায়োটিক কম্পোনেন্ট। এবার হচ্ছে ব্রড প্যারাসাইটিজম। এখানে কি হচ্ছে, প্যারাসাইট বিষয়টা আমরা জানি যে একজন অন্যের ওপর পুরোপুরি ডিপেন্ডেন্ট যখন হচ্ছে, যেমন স্বর্ণলতা পুরোপুরি যে গাছের উপর সেটা হচ্ছে, সে তার উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট, তার থেকে কিন্তু সে কিন্তু ক্ষতিগ্রস্ত করে তার জীবনটা রক্ষা করছে। তো প্যারাসাইট এরকম। তো ব্রড প্যারাসাইট এরকম একটা বিশেষ ধরনের প্যারাসাইটিজম, যেখানে কি হচ্ছে, এটা পাখিদের মধ্যে দেখা যায়, যেখানে একটা পাখি অন্য
একটা হোস্ট পাখির বাসায় সেখানে কিন্তু ডিম দিচ্ছে, নিজের জায়গাতে দিচ্ছে না, এবং ওইখানে কিন্তু ওই ওই যে ডিমটা দিল ওখানে ওই পাখিটা কিন্তু সেটা পুরো সিস্টেমটাকে চালাচ্ছে বা ওইটাকে বড় করছে এরকমভাবে। এই বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে ব্রড প্যারাসাইটিজম। ঠিক আছে, ক্লাইমেট চেঞ্জ, এটা তো আমরা সকলে পরিচিত যে পরিবেশের এই যে স্বাভাবিক অবস্থা সেখান থেকেই যখন যেটা পরিবর্তিত হয়ে যাচ্ছে, পাল্টে যাচ্ছে, তখন আমরা বলি যে পরিবেশ পরিবর্তন হচ্ছে বা জলবায়ু পরিবর্তন হচ্ছে। অস্বাভাবিক অবস্থা যখনই তৈরি হচ্ছে তখনই আমরা বলছি জলবায়ু পরিবর্তন হচ্ছে। সেটা টেম্পারেচার বাড়তে পারে, টেম্পারেচার কমতে পারে। যখনই স্বাভাবিক অবস্থার থেকে পরিবর্তন হয়ে যাচ্ছে তখন তাকে বলা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। নেক্সট, ক্লাইম্যাক্স, খুব গুরুত্বপূর্ণ টার্মস। এটা লাস্ট স্টেজ অফ সাকসেশন। আচ্ছা, এটা বলতে গেলে সাকসেশনটা বুঝতে হবে। সাকসেশন কি? কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে প্রথমে ক্ষুদ্র জীবের আবির্ভাব হয়। আমরা যদি ধরি একটা নতুন দ্বীপ তৈরি হলো, বদ্বীপ একটা নতুন তৈরি হলো, যেখানে অ্যাক্টিভ ডেল্টা রিজন যেখানে বলা হয় সেখানে বদ্বীপ তৈরি হয়, যেমন সুন্দরবন অঞ্চল, বিভিন্ন বদ্বীপ তৈরি হয়। তো সেই বদ্বীপটা তৈরি হওয়ার পর ধীরে ধীরে সেখানে ছোট ছোট উদ্ভিদ তৈরি হয়, তারপর ছোট ছোট প্রাণী, সেখান থেকে আস্তে আস্তে বড় প্রাণী, উদ্ভিদের সংখ্যা বাড়তে থাকে, আস্তে 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 এই জায়গাটা ডেভেলপড হয়, ফাইনাল স্টেজে পৌঁছায় যখন সেখানে প্রচুর উদ্ভিদ, প্রচুর প্রাণীর অস্তিত্ব সেখানে থাকবে। এই যে পর্যায় যেখানে সর্বোচ্চ প্রাণী উদ্ভিদ রয়েছে, এই পর্যায়টাকে বলা হচ্ছে ক্লাইম্যাক্স পর্যায়। ঠিক আছে, এরপরে কিন্তু ডিক্লাইন হয়, এরপরে কিন্তু পরিবেশ ধ্বংসের দিকে চলে যায়। তো এই জন্য এটাকে বলা হচ্ছে ক্লাইম্যাক্স। সাকসেশন বলা হচ্ছে এই যে ধীরে 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 বৃদ্ধি হচ্ছে, এই পুরো অংশটাকে বলা হচ্ছে সাকসেশন বা উত্তরণ। পরপর আস্তে আস্তে ছোট উদ্ভিদ থেকে বড় উদ্ভিদ, তারপরে বিভিন্ন নানান রকম প্রাণীর সমাবেশ, এই পুরো প্রসেসটা হচ্ছে সাকসেশন প্রসেস। এবং একেবারে শেষ পর্যায়ে যে জীব থাকে, শেষ পর্যায়ে যে স্পিসিসগুলো থাকে সেইগুলোকে বলা হচ্ছে ক্লাইম্যাক্স কমিউনিটি। প্রথম থেকে তো সমস্ত উদ্ভিদ প্রাণী বজায় থাকে না, বিভিন্ন অস্তিত্বের জন্য সংগ্রাম বা এরকম বিভিন্ন রকম করতে করতে অনেক প্রাণী বিলুপ্ত হয়ে যায়। তো একেবারে ক্লাইম্যাক্স পর্যায়ে যেসব প্রাণী উদ্ভিদগুলো থাকছে তাদেরকে বলা হচ্ছে ক্লাইম্যাক্স কমিউনিটি। এবার হচ্ছে কো এক্সটিনশন। কো এক্সটিনশন, এক্সটিনশন মানে হারিয়ে যাওয়া, নিঃশেষ হয়ে যাওয়া। এখানে কি হচ্ছে, আ স্পিসিস বিকাম এক্সটিংক্ট, একটা প্রজাতি যখন হারিয়ে যাচ্ছে পুরোপুরি, দ্য প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল স্পিসিস অ্যাসোসিয়েটেড উইথ ইট অলসো বিকাম এক্সটিংক্ট। যখন প্রাণী প্রজাতি, উদ্ভিদ প্রজাতি এবং কোনো একটা প্রাণী প্রজাতি একসাথে এক্সটিংক্ট হয়ে যাচ্ছে, একসাথে যখন তাদের অস্তিত্বটা চলে যাচ্ছে, কো এক্সটিনশন এই জন্য বলছে কারণ উভয়ে একসাথে এক্সটিংক্ট হয়ে যাচ্ছে, তো তখন এটাকে বলা হয় কো এক্সটিনশন। এরপর কম্পোস্টিং। এখানে কি হচ্ছে, অর্গানিক ওয়েস্ট, জীবজ যে সমস্ত বর্জ্য রয়েছে, যেমন আমরা বিভিন্ন আনাজের বিভিন্ন খোসা বা এই ধরনের যে অবশিষ্টাংশ, বর্জ্য যেগুলোকে আমরা বলি, সলিড, কিন্তু সেটা সলিড হতে হবে, গ্যাসিয়াস হলে হবে না, সলিড বা লিকুইড নয়, সলিড যে ওয়েস্টগুলো রয়েছে সেখানে বায়ু বা অক্সিজেনের উপস্থিতিতে যখন সেটা ডিকম্পোজ হচ্ছে সেটাকে আমরা বলছি কম্পোস্টিং। ওকে, বায়ুর উপস্থিতিতে এটা কিন্তু আস্তে আস্তে ডিকম্পোজিশন হচ্ছে, আস্তে আস্তে পরিবেশের সাথে মিশছে। যখন বায়ুর উপস্থিতিতে হচ্ছে, অ্যারোবিক কন্ডিশনে যখন হচ্ছে, তখন আমরা সেটাকে বলছি কম্পোস্টিং। ঠিক আছে, বিভিন্ন রকম জীবের যে বর্জ্য সেটা বায়ুর উপস্থিতিতে যখন ডিকম্পোজ হচ্ছে তখন তাকে বলা হচ্ছে কম্পোস্টিং। আচ্ছা, এরপর কমেন্সালিজম। অ্যামেনসালিজম পড়লাম। অ্যামেনসালিজমে একটা প্রাণী ক্ষতিগ্রস্ত হলো, অন্য প্রাণীটা আনএফেক্টেড থাকলো।
কমেন্সালিজমে কি হচ্ছে? interaction between two species when one of the organism is benefited and other remain neutral in an association. Epiphyte and mango, granatiles growing on the back of a whale. তো এখানে কি হচ্ছে, একটা প্রাণী সে সুবিধা পাচ্ছে, বেনিফিট পাচ্ছে, অন্যটা আনএফেক্টেড থেকে যাচ্ছে, তার সুবিধাও হচ্ছে না, অসুবিধাও হচ্ছে না। ঠিক অ্যামেনসালিজমের বিপরীত হচ্ছে কমেন্সালিজম। অ্যামেনসালিজমে একটা প্রাণী ক্ষতি হচ্ছিল আর একটা আনএফেক্ট থাকছিল। কমেন্সালিজমে একটা প্রাণী সুবিধা পাচ্ছে, বেনিফিট পাচ্ছে, এবং অন্য প্রাণীটা কিন্তু আনএফেক্টেড থেকে যাচ্ছে। এটা হচ্ছে কমেন্সালিজম। এরপর কম্পিটিশন। কম্পিটিশন আমরা সকলেই জানি, দুটো স্পিসিসের মধ্যে যখন নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে, প্ল্যান্ট আর হার্বিভোর, অর্থাৎ হার্বিভোর যারা তৃণভোজী প্রাণী তাদের হার্বিভোর বলে, আর গাছ তৃণভোজী প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করছে, নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে, এটাকে বলা হচ্ছে কম্পিটিশন, ক্ষতিগ্রস্ত হচ্ছে। কনজারভেশন। যখন আমরা এই যে ন্যাচারাল রিসোর্স রয়েছে, প্রাকৃতিক যেসব সম্পদগুলো রয়েছে, বিভিন্ন প্রজাতির জীব, এগুলোকে যখন আমরা কনজার্ভ করছি, কনজারভেশন, প্রিভেন্ট করছি যেগুলোকে হারিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ যেটা আমরা ন্যাশনাল পার্ক তৈরি করেছি, বিভিন্ন রকম যে আরও স্যাংচুয়ারি রয়েছে, নানা রকম যে রয়েছে, তো কনজার্ভ করা হচ্ছে, বিষয়টাকে কনজারভেশন বলা হচ্ছে। এরপর একটা গুরুত্বপূর্ণ টার্মস রয়েছে ক্রায়োস্ফিয়ার। ক্রায়োস্ফিয়ার যেখানে সব সময়তেই বরফ, পৃথিবীর সেই সমস্ত জায়গা যেখানে সব সময় আইস থাকছে বা গ্লেসিয়ার যেখানে থাকছে, সেটাকে বলা হচ্ছে ক্রায়োস্ফিয়ার। এই ক্রায়ো কথাটার সাথে কিন্তু প্রচুর ঠান্ডা, বরফ, শীতল এই বিষয়টা সম্পর্কিত ক্রায়ো কথাটার সাথে। ক্রায়ো যেখানেই থাকবে তার মানে বুঝতে হবে সেটা প্রচণ্ড ঠান্ডার, মাইনাস টেম্পারেচার, বরফের সাথে কিন্তু এটা সম্পর্কিত। তো আর্থের সারফেস, আইস, গ্লেসিয়ার, এগুলোকে সব ক্রায়োস্ফিয়ার বলা আছে। এরপর হচ্ছে ডেট্রিভোর্স, গুরুত্বপূর্ণ। মাইক্রো অর্গানিজম হুইচ ডিকম্পোজ দ্য ডেট্রিটাস আর ডেট্রিভোর, যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র যে অণুজীব যারা মৃত প্রাণী, মৃত উদ্ভিদের অবশিষ্টাংশ যেটা মাটিতে পড়লো সেটাকে আস্তে আস্তে পরিবেশে মিশিয়ে দিচ্ছে। সেই যে ডিকম্পোজাররা পরিবেশে সেটাকে মিশিয়ে দিচ্ছে, সেই ডিকম্পোজার যারা, তাদেরকে বলা হচ্ছে ডেট্রিভোর। ডেট্রিভোর এরা এই সমস্ত এই পচা উদ্ভিদ প্রাণীর শরীর থেকে পুষ্টি নেয় এবং পরিবেশে সেই প্রাণীর মধ্যে যে পুষ্টি উপাদান থাকে সেটা পরিবেশে ফিরিয়ে দেয়, যেটা নিজের লাগলো, বাকিটা তারা পরিবেশে ফিরিয়ে দেয়। তো এইভাবে যারা বেঁচে থাকছে, এই সমস্ত প্রাণীকে বলা হচ্ছে ডেট্রিভোর। ডিকম্পোজার, তো যারা ডেট্রিভোর তাদেরই বলা হচ্ছে ব্যাকটেরিয়া, ফাঙ্গি, যারা কিনা ওই বায়োটিক ডিকম্পোজিশন করছে, ডেড প্ল্যান্ট আর অ্যানিমাল যেটাকে পরিবেশে মিশিয়ে দিচ্ছে, তাদেরকেই বলা হচ্ছে ডিকম্পোজার। অ্যাকচুয়ালি ডেট্রিভোর হচ্ছে ওই যে পুষ্টি সংগ্রহ, মৃত উদ্ভিদ, মৃত প্রাণী থেকে পুষ্টি সংগ্রহ, তাদেরকে বলা হচ্ছে ডেট্রিভোর। আর ডিকম্পোজার হচ্ছে ওরাই, যারা ওই ডেট্রিভোরাস কাজটা যারা করছে তাদেরকে বলা হচ্ছে ডিকম্পোজার। এরপর ডেসিডুয়াস, এটা আমরা বিভিন্ন জায়গাতে পেয়েছি, যারা একটা নির্দিষ্ট সময় তাদের পাতা ঝরিয়ে দেয়। ডেসিডুয়াস, পাতা ঝরা যে সমস্ত গাছ রয়েছে সেগুলোকে বলা হচ্ছে ডেসিডুয়াস। ডেমোগ্রাফি। ডেমোগ্রাফি পপুলেশন সাইজের নানা রকম যে স্ট্যাটিস্টিক্যাল যে রিপ্রেজেন্টেশন করা হয়, বিভিন্ন জনসংখ্যা সম্পর্কিত যে সমস্ত তথ্যগুলো থাকে সেগুলো আমরা নানাভাবে উপস্থাপন করি বিভিন্নভাবে। যেমন এজ সেক্স স্ট্রাকচারে এজ সেক্স পিরামিড তৈরি করা হয়, যেখানে পুরুষ মহিলা, বিভিন্ন বয়সের কতজন পুরুষ কতজন মহিলা সেটা জানা যায়। তো এরকম যে উপস্থাপন, বিভিন্ন তথ্যে যে উপস্থাপন, সেটাকে বলা হচ্ছে ডেমোগ্রাফি। আচ্ছা, ডিডিটি, অর্গানোক্লোরিন কেমিক্যাল
যেটাকে ইনসেকটিসাইড বা পেস্টিসাইড হিসেবে ইউজ করা হতো, বর্তমানে এটা ব্যান করে দেওয়া হয়েছে। এই গাছের বিভিন্ন রকম রোগ পোকার আক্রমণ থেকে বাঁচার জন্য ডিডিটি ইউজ করা হতো, তো সেটাকে বলা হচ্ছে। এবং এর ফলে কিন্তু প্রচুর দূষণ ছড়ায়, বায়ো অ্যাকুমুলেশন হয় এই ডিডিটি থেকে, তার জন্য এটা কিন্তু ব্যান করা হয়েছে। ইকোলজি, লজি মানেই সেখানে একটা স্টাডির বিষয় আসবে, তো সায়েন্টিফিক স্টাডি, সাধারণ প্রাণীর মধ্যে এবং এনভায়রনমেন্টের মধ্যে যে স্টাডি, যে রিলেশন, সেটাকে বলা হচ্ছে ইকোলজি বা বাস্তুবিদ্যা। জীবিত প্রাণী আর তার পরিবেশের মধ্যে যে ইন্টারাকশন, যে রিলেশন, সেটাকে সেই যে স্টাডি, তাকে বলা হচ্ছে ইকোলজি। এনভায়রনমেন্ট, এনিথিং দ্যাট অ্যাফেক্ট দ্য এক্সিস্টেন্স অফ অ্যান organism throughout its lifetime directly or indirectly constitute। তো পরিবেশ, একটা অর্গানিজম তার আশপাশের যে প্রাকৃতিক পরিবেশ এবং জীবিত মৃত যে পরিবেশ, তার সাথে সম্পূর্ণভাবে যে ইন্টারাকশন যখন করছে, তার পরিবেশ, সেটাকে বলা হচ্ছে আশপাশের যে অংশটাকে, সেটা পরিবেশ। এনভায়রনমেন্ট আলাদা করে বলার কিছু নেই টার্মস। আচ্ছা, আমি যেগুলো বলছি আশা করছি বোঝা যাচ্ছে। এখানে খুব বেশি কঠিন টার্ম নেই, কিছু কিছু আছে যেগুলো একেবারে সরাসরি এনভায়রনমেন্টের সাথে রিলেটেড, আর কিছু কিছু আছে যথেষ্ট সহজ, যথেষ্ট ইজি। তো নেক্সট রয়েছে ইকোসিস্টেম। ইকোলজি আর ইকোসিস্টেমের মধ্যে একটু তফাৎ রয়েছে। লজিটা হচ্ছে যখন আমরা এটাকে স্টাডি করছি, লজি যখন কথাটাই আসবে তখন কিন্তু তার সাথে একটা স্টাডি রিলেটেড বিষয় আসবে। আর ইকোসিস্টেম, বাস্তুতন্ত্র, ওই যে সিস্টেমটা, অর্থাৎ এই যে বায়োটিক কম্পোনেন্ট রয়েছে আর অ্যাবায়োটিক কম্পোনেন্ট রয়েছে, এই দুটো যে কম্পোনেন্ট রয়েছে, জীবিত এবং মৃত, এদের মধ্যে যে ইন্টারাকশন, ইন্টারডিপেন্ডেন্স, যে ইন্টারাকশন, একটার সাথে একটা রিলেটেড। আমরা যেমন প্রাণীরা অক্সিজেন ছাড়া আমরা কিন্তু চলতে পারবো না, অর্থাৎ এই যে অ্যাবায়োটিক কম্পোনেন্টের সাথে যে রিলেশনটা, এটা একটা সিস্টেম। এবং আমাদের যে সম্পূর্ণভাবে আমরা নির্ভরশীল পরিবেশের ওপর বা ওই জড় পদার্থগুলোর ওপর আমরা নির্ভরশীল, এই যে ইন্টারাকশনটা হচ্ছে প্রত্যেকটা প্রাণীর সাথে, প্রত্যেকটা উদ্ভিদের সাথে পরিবেশের ইন্টারাকশন হচ্ছে, এই সিস্টেমটাকেই বলা হচ্ছে ইকোসিস্টেম, আর তার স্টাডিটা হচ্ছে ইকোলজি। ইকোসিস্টেম সার্ভিস, wide range of economic, environmental and aesthetic goods and service offered by ecosystem are referred as the ecosystem services। তো এই যে আমরা বেনিফিট পাচ্ছি ইকোসিস্টেম থেকে, আমরা যে নানান ধরনের খাদ্য থেকে শুরু করে সমস্ত বেঁচে থাকার জন্য যা যা উপকরণ সেটা আমরা পাচ্ছি, এটাকে বলা হচ্ছে ইকোসিস্টেম সার্ভিস। ইকোসিস্টেম সার্ভিস, যেটা আমরা ফ্রিতেই পাচ্ছি, অক্সিজেন থেকে শুরু করে, জল থেকে শুরু করে নানা রকমের যে সার্ভিস, এটাকে বলা হচ্ছে ইকোসিস্টেম সার্ভিস। এরপর খুব গুরুত্বপূর্ণ একটা টার্মস রয়েছে, সেটা হচ্ছে ইকোটোন। ইকোটোন, দুটো বাস্তুতন্ত্রের মধ্যে, দুটো ইকোসিস্টেমের মধ্যে যে ট্রানজিশনাল জোন, মাঝের যে অংশ, সেটাকে বলা হচ্ছে ইকোটোন। আমি এটা একটু ড্র করে দেখাচ্ছি। এখানে একটা বাস্তুতন্ত্র রয়েছে, পাশে একটা বাস্তুতন্ত্র রয়েছে, এর মধ্যেকার মাঝে কিন্তু এই যে জোনটা, এটা কোনো বাউন্ডারি নয়, পার্টিকুলার বাউন্ডারি এরকম তো হয় না, দুটো ইকোসিস্টেম রয়েছে পাশাপাশি। ধরা যাক এটা গ্রাসল্যান্ড ইকোসিস্টেম, আর তার পাশেই রয়েছে রেন ফরেস্ট, ট্রপিক্যাল রেন ফরেস্ট। এর মাঝে একটা ট্রানজিশনাল জোন থাকবে, এটাকেই বলা হচ্ছে ইকোটোন। আর ইকোটোনের সাথে আরেকটা রিলেটেড বিষয় চলে আসে, সেটাকে বলা হচ্ছে এজড এফেক্ট, ইডিজি, এজ এফেক্ট। এই ইকোটোনের ফলে এর মধ্যবর্তী যে জীবগুলো থাকে, এর মাঝে এখানে যে জীবগুলো থাকে, তার একটা বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন হয়, নির্দিষ্ট একটা বৈশিষ্ট্য সম্পন্ন থাকে। মানে কিছুটা এই ট্রপিক্যাল রেন ফরেস্টের বৈশিষ্ট্য থাকবে, কিছুটা গ্রাসল্যান্ডের বৈশিষ্ট্য থাকবে, যেহেতু ট্রানজিশনাল একটা জোন। তো সেটাকে বলা হচ্ছে এজ এফেক্ট। ইকোটোনের জন্য যে এফেক্টটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে এজড এফেক্ট। সেটা আমরা পরে পাবো, এখানে পরপর যেহেতু রয়েছে। তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, ইকোটোন আর এজ এফেক্ট একটার সাথে একটা কানেক্টেড। আবার এখানে যেমন এক্সাম্পলটা দেওয়া আছে এস্চুয়ারি আর গ্রাসল্যান্ড, অর্থাৎ
খাঁড়ি অঞ্চল আর গ্রাসল্যান্ডের পাশে যে খাঁড়ি অঞ্চল যদি তৈরি হয় তখন এই জিনিসটা হয়ে থাকে, যে এই গ্রাসল্যান্ডের পাশে একটা নদীর যে খাঁড়ি সেই অংশ তৈরি হলো। তো এই এই যে ইকোটোন অঞ্চল হয় এটা কিন্তু খুব জীব বৈচিত্র্য সম্পন্ন হয়, এখানে বায়োডাইভার্সিটির একটু বেশি হয়। এটাও মনে রাখতে হবে যে এই এই জায়গাতে বায়োডাইভার্সিটি প্রচুর পরিমাণে বেশি বায়োডাইভার্সিটি এখানে দেখতে পাওয়া যায়। মানে স্যার এবং বায়োমাসটাও তো অনেক বেশি হয় ওই জায়গায়। হ্যাঁ, বায়োডাইভার্সিটি বেশি মানেই তো বায়োমাস বেশি হবে। বায়োডাইভার্সিটি যত বেশি বৈচিত্র্য থাকবে সেখানে তত বেশি সেখানে মানে মাসটা বেশি হবে। যত সংখ্যক প্রাণী বৈচিত্র্য মানে সেখানে সংখ্যক বেশি থাকবে, প্রাণী উদ্ভিদের সংখ্যা বেশি থাকবে, তো সেখানে বায়োমাসও বেশি হবে। আচ্ছা, এরপর ইকো টাইপ। যখন কোন একটা নির্দিষ্ট স্পিসিস বা প্রাণী হতে পারে বা তার স্পিসিসটা হতে পারে, একটা নির্দিষ্ট এলাকা থাকবে, একটা নির্দিষ্ট হ্যাবিট্যাট থাকবে। হ্যাবিট্যাট মানে হচ্ছে বাসস্থান। একটা নির্দিষ্ট বাসস্থান থাকবে, ওই পুরো এনভায়রনমেন্ট কন্ডিশনে সে সেখানে অ্যাডাপ্ট করে থাকবে, অর্থাৎ তার জন্য ওই পার্টিকুলার এরিয়াটাই হচ্ছে বেস্ট এরিয়া। সে যে জায়গাটা অকুপাই করে থাকলো, সেই যে জায়গাটা দখল করে থাকলো, সেটা হচ্ছে, তাকে বলা হচ্ছে ইকো টাইপ। অর্থাৎ তার ইকোসিস্টেমের সঙ্গে সে কিন্তু ওইখানে অ্যাডাপ্টেড, সে সেই টাইপেরই, ওইখানকার ইকোসিস্টেম ওইখানকার বাস্তুতন্ত্রটা যা, সে সেই টাইপেরই, তবে সে সেখানে অ্যাডাপ্ট করে বেঁচে হয়ে রয়েছে। অর্থাৎ তার হচ্ছে পার্টিকুলার ওটা এলাকা। আমরা বলতে পারি যে এই প্রাণীটা এই এলাকাতেই থাকে, তো সেটাকে বলা হচ্ছে একটা ইকো টাইপ। ঠিক আছে, যেহেতু তার জলবায়ুর সাথে সরাসরি তার রিলেশনটা রয়েছে, সেটাকে বলা হচ্ছে ইকো টাইপ। যেমন আমরা উদাহরণ দিয়ে বলতে পারি যে ফ্রেশ ওয়াটার ডলফিন, মিষ্টি জলের পরিষ্কার জলের যে ডলফিন থাকে সেইগুলো, তারা কিন্তু নদীর জলেতেই তারা স্বাচ্ছন্দ্য, তারা কিন্তু ওইখানেই থাকবে। তো ওই 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 পার্টিকুলার এরিয়াতে তারা হচ্ছে ইকো টাইপ। ঠিক আছে, এরপর ইকো ক্লাইন, বাস্তুতান্ত্রিক ঢাল। যদি আমরা বাংলা করি, কনফিউজিং বলছি বিষয়টা কি, গ্র্যাজুয়াল অ্যান্ড কন্টিনিউয়াস চেঞ্জ in the composition of species from one ecosystem to another along an environmental gradient with no clear-cut difference between the two. Physical transition zone. তো এই যে চেঞ্জেসটা হচ্ছে, ঢাল কখন আমরা বলছি, যখন আস্তে আস্তে যে পরিবর্তনটা হয়, একটা সংখ্যার যে পরিবর্তন হয় একটা ইকোসিস্টেম থেকে আরেকটা ইকোসিস্টেমের, একটা বাস্তুতন্ত্র থেকে পার্শ্ববর্তী বাস্তুতন্ত্রের যে পরিবর্তন হয়, সেটা যদি আমরা পরপর স্ট্যাটিস্টিক্যালি সাজাই তাহলে কিন্তু একটা ঢাল পাবো। যেমন এটা আমি ড্র করে দেখাচ্ছি বিষয়টা। তো একটা জায়গাতে আমরা এরকম এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস নিতে পারি, সেখানে আমরা একটা নির্দিষ্ট এলাকা থেকে উদ্ভিদের একটা সংখ্যা দেখছি। ধরা যাক একটা জায়গাতে শাল গাছ রয়েছে, কিছুটা জায়গাতে আমরা দেখলাম যে 100টা, এখানে 100টা রয়েছে। আবার কিছু দূর যাওয়ার পর আমরা দেখব সংখ্যাটা কমে গিয়ে 70 হয়েছে, কিছু দূর গিয়ে দেখব 60 হয়েছে, কারণ পরিবেশটা আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। যত আমরা দূরে যাব সংখ্যাটা এরকম কমবে। তো এই যে একটা ঢাল তৈরি হচ্ছে, এখান দিয়ে আমরা যদি একটা লাইন গ্রাফে দেখাই তাহলে দেখব একটা ঢাল তৈরি হয়ে গেছে। তো এটাকে বলা হচ্ছে ইকোক্লাইন। এই যে পরিবর্তন হচ্ছে, এটা একটা ট্রানজিশনাল জোনে হয়ে থাকে, ফিজিক্যাল ট্রানজিশনাল জোনে হয়ে থাকে, যে এখানে পরিবেশটা আস্তে আস্তে পাল্টে গিয়ে অন্য পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে, আবার একটা সময় গিয়ে দেখবো জিরো, এখানে আর নেই। এই যে ঢালটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ইকোক্লাইন। ঠিক আছে, ফিজিক্যাল ট্রানজিশন জোন মানে ওই ইকোটনের একদম একদম ওই ট্রানজিশনাল জোনই পড়ছে। একটা যে ট্রানজিশনাল জোন মানে যেহেতু পরিবেশটা পরিবর্তন হচ্ছে, এখানে কমে যাওয়ার কারণ কি, কারণ এখানে পরিবেশ আশপাশের পুরো এলাকাটা, যে জলবায়ু সমস্ত কিছু আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। তো শাল গাছ পার্টিকুলার যে জায়গাতে দেখা দেয় সেখানটা পরিবর্তন হয়ে যাচ্ছে, তো এই জন্য ট্রানজিশনাল জোন, কারণ সংখ্যাটাও কমে যাচ্ছে। তো এটা হচ্ছে ইকোক্লাইন, এই ঢালটা তখন এরকম বোঝা যাচ্ছে। তো ইকোক্লাইন। আচ্ছা, ইকোলজিক্যাল নিচ, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম, ইকোলজিক্যাল নিচ। এটা কি? সরাসরি বলা যায় খাদ্য সংগ্রহের যে এলাকা, সেই এলাকাটাকে বলা হচ্ছে। এছাড়া ইকোলজিক্যাল রোল প্লেড বাই দ্য অর্গানিজম, ফাংশনাল অ্যান্ড ইকোলজিক্যাল রোল। একটা নির্দিষ্ট ইকোসিস্টেমে একটা প্রজাতির একটা নির্দিষ্ট ভূমিকা থাকে,
একটা নির্দিষ্ট রোল প্লে থাকে, একটা নির্দিষ্ট কাজ থাকে, সেইটা এখানে আনা হচ্ছে। সাম টোটাল অফ অল রিলেশনশিপ অফ অ্যান অর্গানিজম উইথ বায়োটিক অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাবায়োটিক এলিমেন্ট অফ ইটস এনভায়রনমেন্ট। তো ইকোলজিক্যাল নিচ হচ্ছে জড় যে সমস্ত পদার্থ রয়েছে তার সাথে জীব আর জড়ের মধ্যে যে রিলেশনটা, এবং ওই ওই নির্দিষ্ট প্রজাতির ক্ষেত্রে সেই রিলেশনটা বোঝানো হচ্ছে। একটা পার্টিকুলার প্রজাতি, যেমন যদি ধরা যায় বাঘ, বাঘ যে প্রজাতিগুলো রয়েছে তার একটা নির্দিষ্ট ভূমিকা রয়েছে, সে খাদ্য শৃঙ্খলের মধ্যে সর্বোচ্চ খাদক হিসেবে তার একটা ভূমিকা রয়েছে, নির্দিষ্ট তার যে বাস্তুতন্ত্রটা আমরা যদি গ্রাসল্যান্ড ইকোসিস্টেমে দেখি, গ্রাসল্যান্ড ইকোসিস্টেমে দেখতে পাওয়া যায় বেশিরভাগ। তো সেখানে তার একটা ভূমিকা রয়েছে, সে সেখানে সর্বোচ্চ খাদকের রোল প্লে করছে, এটা তার একটা কাজ, এটা তার ফাংশন, এটা তার নির্দিষ্ট ফাংশন। তো সেটাকে বলা হচ্ছে ইকোলজিক্যাল নিচ। ওই ওই পার্টিকুলার বাস্তুতন্ত্রে ওই প্রজাতির জীবের যে ভূমিকা সেটা হচ্ছে ইকোলজিক্যাল নিচ। সাকসেশন আমি বলেছি, ইকোলজিক্যাল সাকসেশন বিষয়টা ওইটাই, আস্তে আস্তে গ্র্যাজুয়াল ফেয়ারলি প্রেডিক্টেবল চেঞ্জ ইন দ্য কম্পোজিশন অফ দ্য স্পিসিস অফ এ গিভেন এরিয়া। একটা নির্দিষ্ট অঞ্চলে জীবের বা যে পরিবর্তন হচ্ছে, প্রাণী বা উদ্ভিদের যে পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে, সেটা হচ্ছে ইকোলজিক্যাল সাকসেশন। অর্থাৎ ওই যে সংখ্যাটা বাড়ছে আস্তে আস্তে, এটা হচ্ছে সাকসেশন, এবং একটা নির্দিষ্ট পর্যায়ে গিয়ে ওটা ক্লাইম্যাক্স কমিউনিটি হবে, তারপর আস্তে আস্তে ডিক্লাইন হয়ে যাবে। এরপর হচ্ছে ইকোফিন। ইকোফিন population which is characterized by same genotype but different phenotype is a particular in a particular habitat regarded as ecofin। খুব গুরুত্বপূর্ণ টার্ম। এখানে কি বলা হচ্ছে, জিনটা সেম, জিনগত সাদৃশ্য রয়েছে, জিনটা সেম, কিন্তু বাইরের বৈশিষ্ট্য ফেনোটাইপ যেটা সেটা আলাদা, এটাকে বলা হচ্ছে ইকোফেন। খুব গুরুত্বপূর্ণ টার্ম। জিনগত সাদৃশ্য রয়েছে, জিনগত মিল রয়েছে, আমরা যদি জিন অ্যানালিসিস করি ওই জীবগুলোর, তাহলে দেখা যাবে সেটা সেম, কিন্তু তাদের বাইরের বৈশিষ্ট্য আলাদা, ফেনোটাইপটা আলাদা, এটিকে বলা হচ্ছে ইকোফেন। একটা নির্দিষ্ট অঞ্চলে, নির্দিষ্ট হ্যাবিটেট অঞ্চলে এটা এরকম হয়ে থাকে, এটাকে বলা হচ্ছে ইকোফেন। অর্থাৎ ওই পরিবেশের জন্য, সে এমন পরিবেশে রয়েছে সেখানে তার বাহ্যিক বৈশিষ্ট্য পাল্টে গেছে, জিন সেম আছে। আচ্ছা, ইকোলজি, হ্যাঁ হ্যাঁ বলুন। ফেনোটাইপ মানে? ফেনোটাইপ মানে আমরা বাইরের যে বৈশিষ্ট্যগুলো যেটা প্রকাশিত হচ্ছে সেটাকে বলা হচ্ছে ফেনোটাইপ। জেনোটাইপ হচ্ছে আমাদের যে জিনগত যে বৈশিষ্ট্য, আমাদের জিনের মধ্যে, আমাদের পার্টিকুলার জিনের জন্য তো পার্টিকুলার বৈশিষ্ট্য প্রকাশ পায়, সেটা হচ্ছে জেনোটাইপ, জিনের যে বৈশিষ্ট্য। আমরা যদি সেই যে দুটো স্পিসিসের কথা বলা হচ্ছে তাদের যদি আমরা দেখি, বা একটা স্পিসিসের মধ্যেই এরকম হয়ে থাকে, দুটো প্রাণী তাদের জিনগুলো সেম, কিন্তু তাদের বাহ্যিক যে বৈশিষ্ট্য সেটা কিন্তু আলাদা। একটা প্রাণীর জন্য আলাদা একরকম, জিন সেম, দুজনেরই জিন সেম, তাদের একই বৈশিষ্ট্য থাকা উচিত স্বাভাবিকভাবে, বাহ্যিক বৈশিষ্ট্য তাদের একই হওয়া উচিত, কিন্তু তাদের ফেনোটাইপটা আলাদা, তারা অন্য পরিবেশে গিয়ে পড়েছে, তার জন্য তাদের বাহ্যিক বৈশিষ্ট্যটা পাল্টে গেছে, এইটাকে বলা হচ্ছে ইকোফেন। ঠিক আছে, জেনোটাইপ ফেনোটাইপ এটা বায়োলজির খুব গুরুত্বপূর্ণ দুটো টার্মস রয়েছে, তো জানতে হবে বিষয়টা। ঠিক আছে, বোঝাতে পেরেছি ফেনোটাইপ বিষয়টা, জেনোটাইপ ফেনোটাইপটা? ঠিক আছে, জিনগত সাদৃশ্য আছে, মানে এটা হয়ে থাকে কোনো কারণে, এরকম ধরা যাক দুটো যমজ সন্তান, দুটো যমজ সন্তান একই রকম দেখতে হয় সাধারণত, জিনগত সাদৃশ্যের কারণেই হয়ে থাকে। এবার তাদের বৈশিষ্ট্য একই হওয়া উচিত, স্বাভাবিক হওয়া উচিত, কিন্তু তারা পরিবেশগত কারণে দুজনকে যদি আলাদা আলাদা জায়গায় রাখা যায় পুরো পরিবেশগত কারণে, তাদের কিন্তু বৈশিষ্ট্য আলাদা হয়ে যায়। তো এটা হচ্ছে ফেনোটাইপ। জিনগত তাদের সাদৃশ্য রয়েছে, কিন্তু তাদের বৈশিষ্ট্য আলাদা, ফেনোটাইপটা আলাদা, তাদের বাহ্যিক বৈশিষ্ট্য আলাদা। আচ্ছা, এরপর ইকোলজিক্যাল এফিসিয়েন্সি 10% ল, খুব গুরুত্বপূর্ণ। একটা পুষ্টি স্তর থেকে আর একটা পুষ্টি স্তরে পুরোপুরি এনার্জিটা যায় না, মাত্র 10% যায়, এটাকেই বলা হচ্ছে 10% ল, ইকোলজিক্যাল এফিসিয়েন্সি। ঠিক আছে, যে উদ্ভিদ যদি 1000 কিলো যদি উদ্ভিদ গ্রহণ করে, খাবার তৈরি করলো যেটা, সেটা 1000 কিলো ক্যালোরি, তাহলে সেটা যদি একটা ছাগল সেই উদ্ভিদটাকে যদি খায়, ভক্ষণ করলো, তার মাত্র 10% সেখানে গিয়ে পৌঁছাবে, অর্থাৎ সেখানে 100 কিলো ক্যালোরি পৌঁছাবে তার কাছে। আবার সেটা যদি একটা বাঘ যদি সেই ছাগলটাকে খায়, তাহলে সে 10 কিলো ক্যালোরি পাবে। এই যে 10% করে কমে যাচ্ছে প্রত্যেকটা পুষ্টি স্তরে, 10% করে কমে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে 10% ল, ইকোলজিক্যাল এফিসিয়েন্সি। ইকোলজিক্যাল
ফুটপ্রিন্ট, এখানে কি বলা হচ্ছে, exploitation of natural and environmental resources with respect to the carrying capacity of the environment or ability of the environment to regenerate. তো বিভিন্ন প্রাণী বিভিন্ন সময়ে ধ্বংসপ্রাপ্ত হতে পারে যদি সে সেই পরিবেশে বেঁচে থাকতে অক্ষম হয় বা পরিবেশের ক্যারিং ক্যাপাসিটি বা যতটা ধারণ ক্ষমতা পরিবেশের ধারণ ক্ষমতার ওপরে যদি চলে যায়, তখনই কিন্তু সেটা ধ্বংস হয়ে যায়, সেই জীবটা ধ্বংস হয়ে যায়। ন্যাচারাল এনভায়রনমেন্টাল যে রিসোর্সটা রয়েছে সেটা কিন্তু ধ্বংস হয়ে যায় আস্তে আস্তে। তো এই যে এবিলিটি, আবার নতুন করে ওই জায়গাতে নতুন প্রজাতি তৈরির যে এবিলিটি, যে ক্ষমতা, সেটাকে বলা হচ্ছে ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট। খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো করে বুঝতে হবে ব্যাপারটা। কোনো একটা পরিবেশে, কোনো একটা প্রাকৃতিক পরিবেশে একটা নির্দিষ্ট ধারণ ক্ষমতা থাকে। মানে যদি জনসংখ্যার কথাই ধরি, একটা পার্টিকুলার এরিয়াতে প্রচুর জনসংখ্যা হয়ে গেছে, তো সেখানে জল পাওয়া যাবে না, পানীয় জল। অন্য জায়গা থেকে যদি খাবার না আনা হয় তাহলে খাদ্য পাওয়া যাবে না, একটা সময় পরে বাসস্থানের অভাব দেখা দেবে। তো এইটাই হচ্ছে ক্যারিং ক্যাপাসিটি। সেই পার্টিকুলার এরিয়াতে পার্টিকুলার যে যতজন সংখ্যা মানুষ বসবাস করতে পারছে, এটা ওই জায়গার পার্টিকুলার ক্যারিং ক্যাপাসিটি। এইবার যখন এটা এক্সট্রা হয়ে যাচ্ছে, ধারণ ক্ষমতার ওপরে চলে যাচ্ছে, ওভারওয়েলমিং হয়ে যাচ্ছে, তখন সেখানে কিছু প্রাণী কিন্তু মারা যাবে। সেটা এক্ষেত্রে আমি মানুষের উদাহরণ দিচ্ছি, তাহলে কিছু মানুষ কিন্তু এখানে মারা যাবে, যেমনভাবে হোক, দুর্ভিক্ষের কারণে হোক, পরিবেশের ইমব্যালেন্সের কারণে, যে কোনো কারণে এখানে কিন্তু মারা যেতে পারে। তো তারপরে আবার সেখানে সেটা তৈরি করা, সেই যে নতুন জীব আবার সেখানে আসা বা তাদের আবার রিজেনারেট করা, সেই তৈরি করার যে এবিলিটি, সেটাকে বলা হচ্ছে ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট। ঠিক আছে, এরপর এন্ডেমিক বায়োডাইভার্সিটি। এন্ডেমিক কখন বলা হয়? এন্ডেমিক মানে হচ্ছে কোনো একটা প্রাণী যদি বলা হয় যে এই প্রাণীটা এখানে এন্ডেমিক, তার মানে সেই প্রাণীটা শুধুমাত্র সেই জায়গাতেই পাওয়া যায়, আর অন্য কোথাও পাওয়া যায় না। এন্ডেমিকের অর্থ হচ্ছে এটাই, নির্দিষ্ট স্পিসিস, সেই স্পিসিসটা শুধুমাত্র সেখানে পাওয়া যায়, আর পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না, সেটা হচ্ছে এন্ডেমিক। এবার এন্ডেমিক বায়োডাইভার্সিটিটা এর সাথে রিলেটেড। Biodiversity of a region which is connected with a particular and species geographical condition having limited distribution on the surface of the earth is called endemic biodiversity. তো ওই এন্ডেমিক বিষয়টা বললাম যে পার্টিকুলার স্পিসিস শুধুমাত্র সারা পৃথিবীতে সেইখানেই পাওয়া যাচ্ছে, সেটাই হচ্ছে এন্ডেমিক। আর সেই যে বায়োডাইভার্সিটিটা, সেই যে এলাকাটা পার্টিকুলার যেখানে ওই জীবটা পাওয়া যাচ্ছে, ওই স্পিসিসটা পাওয়া যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে এন্ডেমিক বায়োডাইভার্সিটি। ঠিক আছে, ওই যেরকম আমি ফ্রেশ ওয়াটার ডলফিনের কথা বললাম, বা অনেক এরকম রয়েছে, নামদাফা রয়েছে, নামদাফা ফ্লাইং স্কুইরাল রয়েছে, পৃথিবী মানে ভারতেরই অনেক জায়গা রয়েছে যেখানে শুধুমাত্র পার্টিকুলার ওই জায়গাতেই ওটা এন্ডেমিক, ওখানেই ওটা পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না। এটা হচ্ছে এন্ডেমিক বায়োডাইভার্সিটি। এরপর খুব গুরুত্বপূর্ণ টার্ম ইউট্রোফিকেশন। এখানে কি হচ্ছে? ওভার ফার্টিলাইজেশন হচ্ছে, জলে অতিরিক্ত পরিমাণ মিনারেল চলে যাচ্ছে, গুরুত্বপূর্ণ যে সমস্ত মিনারেলগুলো সেটা অতিরিক্ত পরিমাণ চলে যাচ্ছে, ওভার ফার্টিলাইজেশন হয়ে যাচ্ছে। এখানে কি হচ্ছে? এক্সেসিভ কনসেন্ট্রেশন অফ নিউট্রিয়েন্টস, যে সমস্ত খনিজ পদার্থ, নিউট্রিয়েন্ট, পুষ্টিকর পদার্থ যেগুলো রয়েছে, ফসফরাস, পটাশিয়াম, নানান ধরনের যে পুষ্টিকর পদার্থ, সেটা অতিরিক্ত হয়ে যাচ্ছে, অতিরিক্ত বেশি হয়ে যাচ্ছে। নাইট্রেট অ্যান্ড ফসফেট লিডিং টু অ্যালগিয়াল বুম ইজ ইউট্রোফিকেশন। তো এখানে বিভিন্ন রকম অ্যালগি বেড়ে যাবে, যদি পুষ্টিকর পদার্থ বাড়ে তাহলে অ্যালগি বেড়ে যাবে সেখানে। তো সেই যে বেড়ে যাচ্ছে সেটাকে আমরা বলছি ইউট্রোফিকেশন। ইউট্রোফিকেশন মানে ওই খনিজ পদার্থগুলো বেড়ে যাওয়ার কারণে অ্যালগির পরিমাণ সেখানে বেড়ে যাচ্ছে। আচ্ছা, এরপর ইউরিফ্যাগিক অর্গানিজম। এখানে কি হচ্ছে? প্রাণী বা উদ্ভিদ যেটা কিনা একটা বিস্তৃত অঞ্চলে তার খাদ্যটা সংগ্রহ করতে পারে, একটা পার্টিকুলার এলাকাতে সে বাধা নয়, সে নানান জায়গাতে ঘুরে ফিরে খাদ্য সংগ্রহ করতে পারে, এটাকে বলা হচ্ছে ইউরোফ্যাগিক অর্গানিজম। এই ধরনের যে প্রাণী উদ্ভিদগুলো রয়েছে তাদেরকে বলা হচ্ছে ইউরোফ্যাগিক অর্গানিজম। ওয়াইড রেঞ্জ অফ টলারেন্স অফ ফুড, নানান ধরনের খাদ্য সে গ্রহণ করে বেঁচে থাকতে পারে, নানান জায়গা থেকে সে খাদ্য সংগ্রহ করে বেঁচে থাকতে পারে, ইউরোফ্যাগিক অর্গানিজম। ইউরিথার্মাল অর্গানিজম।
এখানে থার্মাল কথাটা এসছে, অর্থাৎ বিস্তৃত অঞ্চলে নানান রকমের টেম্পারেচার সে টলারেন্স করতে পারে। প্রচুর টেম্পারেচার কমে গেল সেখানেও সে বেঁচে থাকতে পারবে, অনেক বেড়ে গেল টেম্পারেচার সেখানেও সে বেঁচে থাকতে পারবে। এরকম প্রাণী বা এরকম উদ্ভিদকে বলা হচ্ছে ইউরি থার্মাল অর্গানিজম। আবার একইভাবে ইউরি হাইড্রিক অর্গানিজম, যেখানে জল, নির্দিষ্ট বিভিন্ন ধরনের যে জল, সেই জল সে টলারেট করতে পারবে, ওয়াইড রেঞ্জ অফ টলারেন্স অফ ওয়াটার, সেটাকে বলা হচ্ছে ইউরি হাইড্রিক অর্গানিজম। ইআইএ খুব গুরুত্বপূর্ণ, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট আমাদের যে বিভিন্ন কার্যকলাপ রয়েছে, মানুষের যে কার্যকলাপ, তার ফলে পরিবেশ যে পরিবর্তন হচ্ছে, কতটা পরিবর্তন হয়েছে, কতটা প্রভাব পড়েছে, কতটা ইম্প্যাক্ট পড়েছে, সেই যে অ্যাসেসমেন্ট করা, সেই যে সেটাকে রিভিউ করা, সেটা বুঝে দেখা, সেটাকে সার্চ করা, কতটা হয়েছে, কতটা ইম্প্যাক্ট পড়েছে, এটাকে বলা হচ্ছে ইআইএ, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। খুব গুরুত্বপূর্ণ টার্ম, এটা করা হয়ে থাকে বিভিন্ন যে সেন্সিটিভ জায়গা রয়েছে, যেখানে এনভায়রনমেন্ট খুব দূষিত বা খুব খারাপ অবস্থায় রয়েছে, সেখানে সব রকমের প্রজেক্ট নেওয়ার আগে কিন্তু এই অ্যাসেসমেন্টটা করা হয়। এরপর এক্স সিটু কনজারভেশন, খুব গুরুত্বপূর্ণ। এক্স সিটু কনজারভেশন, ইন সিটু আর এক্স সিটু দুটো একটার সাথে একটা রিলেটেড। যখন কোনো প্রাণীকে তার বসবাস এলাকার বাইরে নিয়ে গিয়ে সংরক্ষণ করা হচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে এক্স সিটু কনজারভেশন। সে যে বাসস্থানে, সেখানে তাকে কনজার্ভ করা হচ্ছে না। যেমন যদি সুন্দরবনের বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, সেটাকে অন্য কোথাও নিয়ে গিয়ে অন্য কোনো জঙ্গলে তাকে রাখা হলো, সেটা বলা হচ্ছে এক্স সিটু কনজারভেশন। বা তাকে চিড়িয়াখানায় রাখা হলো বা কনজার্ভ করে রাখা হলো, যেখানেই রাখা হোক না কেন, তার স্বাভাবিক বাসস্থান থেকে অন্য জায়গায় যদি নেওয়া হয় তাহলে এক্স সিটু। আর যদি সেখানেই রেখে তাকে কনজারভেশন করা হয় তাহলে তাকে বলা হবে ইন সিটু কনজারভেশন। এরপর ফ্লোরা, যে সমস্ত উদ্ভিদ ফুল দিচ্ছে তাদেরকে আমরা বলছি ফ্লোরা। ফনা, সরি একদম এটা ঠিক না। ফ্লোরা হচ্ছে সমস্ত যেগুলো এরিয়াতে যেগুলো প্ল্যান্ট কমিউনিটি রয়েছে, প্ল্যান্ট কমিউনিটি সকলকেই ফ্লোরা বলে। কোনো শুধুমাত্র ফুল দেয়া উদ্ভিদ না, পুরো সমস্ত যে প্ল্যান্ট রয়েছে সব প্ল্যান্টকেই ফ্লোরা বলে, আর সব প্রাণীকে ফনা বলে। পার্টিকুলার এরিয়াতে যে সমস্ত যা প্রাণী দেখতে পাওয়া যাবে সেটাকে বলা হবে ফনা, আর যা উদ্ভিদ দেখতে পাওয়া যাবে সেটাকে বলা হবে ফ্লোরা। আর এরপর রয়েছে ফুড চেন, খাদ্য শৃঙ্খল। একটা প্রাথমিক স্তর থেকে শুরু করে একদম সর্বোচ্চ স্তরের খাদক পর্যন্ত, যে খাদক যে রিলেশন, প্রথম স্তরে খাদক, দ্বিতীয় স্তরে খাদক, তৃতীয় স্তরে খাদক, চতুর্থ স্তরে খাদক, এই যে খাদক রিলেশন, এটাকে বলা হচ্ছে ফুড চেন। এবং এখানে শক্তি প্রবাহটা একমুখী হয়, কখনোই ফিরে আসে না। তো এটা হচ্ছে ফুড চেন। তো এখানে আমি 50টা পুরো এনভায়রনমেন্টে যে টার্মসগুলো, সেই টার্মস আলোচনা করলাম। আশা করছি বোঝা গেছে। কিছু অসুবিধা থাকলে বা কিছু বলার থাকলে এখানে বলতে পারেন। ওকে, স্যার, হ্যাঁ। ওই বায়োলজিক্যাল নিশ আর হ্যাবিটেট, এই দুটো খুব গুলিয়ে যায়। এটা একটু যদি পার্থক্যটা একটু ভালো করে একটু বুঝিয়ে দেন। হ্যাবিট্যাট মানে হচ্ছে তার বাসস্থান এলাকা, যেখান থেকে সে খাদ্য সংগ্রহ করতে পারছে, যে বাসস্থান সেই এলাকাটাকে। আর ইকোলজিক্যাল নিচ মানে হচ্ছে তার পার্টিকুলার যে ভূমিকা, তার যে ভূমিকাটা, সেই ইকোলজির মধ্যে, সেই যেখানে বসবাস করছে, তার হ্যাবিট্যাটের মধ্যে তার যে ভূমিকাটা, সেটাকে বলা হচ্ছে ইকোলজিক্যাল নিচ। যেমন আমি ওই বাঘের উদাহরণটা দিয়ে বললাম যে তার যে পার্টিকুলার যেখানে বাস করছে, সেটাকে বলা হচ্ছে হ্যাবিট্যাট, তার এলাকা যেখানে সে ঘুরে বেড়াচ্ছে। বাস করছে মানে কি, সে তো আর কোনো ঘরের মধ্যে একটা পার্টিকুলার জায়গা বলতে পারি না যে এটা এর বাসস্থান, এটা গণ্ডি দিয়ে বলতে পারি না। সে যতটা জায়গায় ঘুরে ফিরে বেড়ায় সেটা তার হ্যাবিট্যাট। আর ওইখানে তার যে ভূমিকাটা রয়েছে ওই ইকোলজিতে, সে সর্বোচ্চ স্তরের খাদক, এটা হচ্ছে তার ভূমিকা। এটা হচ্ছে ইকোলজিক্যাল নিচ। ঠিক আছে, যেটা রোল প্লে যেটা করছে সেটা হচ্ছে ইকোলজিক্যাল নিচ। ওকে, বোঝা গেছে? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আশা করছি এখানে যেগুলো আছে খুব বেশি কঠিন কিছু নেই, দু একটা আছে যেগুলো একটু অড টাইপের, নামগুলো একটু মানে নাম থেকে দেখে বোঝা সম্ভব নয় যে বিষয়টা কি সম্পর্কে বলা হচ্ছে, সেইগুলো একটু ভালো করে দেখতে হবে। আর পরের দিন আমি আরও 50টা যে রয়েছে, আরও 50টা টার্মস রয়েছে, সেটা আমি পরের দিন আলোচনা করব। আজকে 50টা থাকলো। ঠিক আছে, এটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।